আজ মনে হচ্ছে আমাদের সকলের শেষ দিন। আমার বিশ্বাস হয় না এই জাহাজের ইঞ্জিন আর কেউ ঠিক করতে পারবে। স্যার, আমি বাড়ি যেতে চাই প্লিজ। আমি মরতে চাই না। আগামী সপ্তাহে আমার বিয়ে। থামো, আমি এই জাহাজের ইঞ্জিন ঠিক করতে পারি। ২ বছর আগের ঘটনা। তারিখ ছিল ২ ডিসেম্বর ২০২৩। সমুদ্রের মাঝখানে একটি বিশাল কার্গো জাহাজ অত্যন্ত ধীর গতিতে দুলছিল। চারদিকে ঘন কুয়াশা, আকাশে কালো মেঘ আর সমুদ্রের অস্থির ঢেউ জাহাজের মোটা লোহার দেওয়ালে ধাক্কা খেয়ে এক অদ্ভুত আওয়াজ তৈরি করছিল। জাহাজের নিস্তব্ধতা ছিল না ঠিকই, কিন্তু প্রতিটি শব্দের পেছনে লুকিয়েছিল গভীর আতঙ্ক। ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার পর যন্ত্রপাতির প্রতিটি অংশ যেন হঠাৎ স্তব্ধ হয়ে গিয়েছিল। শুধু ইমার্জেন্সি লাইট জ্বলছিল আর অ্যালার্মের মৃদু বিপ শব্দ বাতাসে ভেসে বেড়াচ্ছিল। এই জাহাজের ঠিক মাঝখানে একটি প্রকাণ্ড লোহার কক্ষে দাঁড়িয়েছিল পৃথিবীর অন্যতম বৃহৎ ইঞ্জিন ভার্টসেলা সালজার RTA 96C। তার উচ্চতা ছিল কোনো দোতলা ভবনের সমান এবং এতে শত শত পাইপ, ভালভ আর বোল্ট লাগানো ছিল। এটিই সেই ইঞ্জিন যা হঠাৎ কাজ করা বন্ধ করে দিয়েছিল এবং জাহাজকে সমুদ্রের মাঝখানে স্থির করে দিয়েছিল। কিছু ইঞ্জিনিয়ার হেলমেট ও ওভারঅল পরে কপাল থেকে ঘাম মুছতে মুছতে বিভিন্ন অংশ পরীক্ষা করছিল, কিন্তু কারও মুখে সমাধানের আভাস ছিল না, ছিল শুধু উদ্বেগ আর অসহায়ত্ব। প্রধান ইঞ্জিনিয়ার বিরক্ত হয়ে বলল, ৩ ঘন্টা হয়ে গেল, কিন্তু এখনও সমস্যার কারণ বোঝা যাচ্ছে না। যদি ইঞ্জিন না চলে তাহলে আমরা এখানেই আটকে থাকব। তার পাশে দাঁড়িয়ে থাকা ক্যাপ্টেন অজয় সিং, প্রায় ৪৫ বছর বয়সী, শক্তিসমর্থ চেহারার এবং গম্ভীর চোখের মানুষ, গভীর দৃষ্টিতে ইঞ্জিনটির দিকে তাকিয়েছিলেন। তিনি জানতেন যে এই জাহাজে যে মালামাল রয়েছে তা কেবল সাধারণ কার্গো নয়, এটি ভারতীয় রেলওয়ের জন্য অত্যাবশ্যক যন্ত্রাংশ, যা ছাড়া দেশের বহু অঞ্চলে রেল পরিষেবা স্থবির হয়ে পড়তে পারে। ক্যাপ্টেন অজয় সিং গম্ভীর গলায় বললেন, এটি শুধু আমাদের নয়, সমগ্র দেশের বিষয়। আমাদের যে কোনো মূল্যে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই ইঞ্জিন চালু করতেই হবে, নইলে অনেক কিছু হারিয়ে যাবে। ইঞ্জিনিয়াররা চুপচাপ তার কথা শুনছিল, কিন্তু কারো কাছে কোনো নিশ্চিত সমাধান ছিল না। ঠিক সেই মুহূর্তে জাহাজের অন্য এক অংশের সরু করিডরে মেঝের ওপর পানি চকচক করছিল। হাতে একটি পুরনো বালতি আর অন্য হাতে মোছা নিয়ে একটি ছেলে ধীরে ধীরে এগিয়ে আসছিল। এটি ছিল রাহুল, বয়স প্রায় ১৮-১৯ বছর, রোগা পাতলা, সাধারণ পোশাক পরা, কিন্তু চোখে ছিল এক অদ্ভুত চমক। জাহাজে তার কাজ ছিল শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা করা, লোকে তাকে শুধু ঝাড়ু দেওয়ার ছেলে হিসেবেই চিনত। কিন্তু জাহাজ আর যন্ত্রপাতির প্রতি তার মনে সবসময় এক আলাদা টান ছিল। রাহুল হাঁটতে হাঁটতে সেই কক্ষের কাছে পৌঁছাল যেখানে ইঞ্জিন লাগানো ছিল। ভেতর থেকে তর্কবিতর্ক, চাপা উত্তেজনা আর লোহার ভারী অংশে ঠকঠক শব্দ তার কানে আসছিল। সে দরজার কাছে এসে থামল। হালকা ঝুঁকে ভেতরে তাকাতেই তার চোখ সরাসরি সেই প্রকাণ্ড ইঞ্জিনের ওপর পড়ল, যা সে বহুবার দূর থেকে দেখেছিল, কিন্তু কাছে গিয়ে ছুঁয়ে দেখার সুযোগ কখনো পায়নি। সে এক পা ভেতরে বাড়াতেই ভেতরের লোকজনের দৃষ্টি তার ওপর পড়ল। ক্যাপ্টেন অজয় সিং কড়া গলায় জিজ্ঞেস করলেন, আরে তুমি এখানে কে করছো? এটা তোমার সাফাইয়ের জায়গা নয়। রাহুল এক মুহূর্তের জন্য ঘাবড়ে গেল, কিন্তু পরক্ষণেই তার মুখে পুরনো আত্মবিশ্বাস ফিরে এলো। সে ধীরে ধীরে বলল, সরি স্যার, কিন্তু অনুমতি দিলে আমি একবার এই ইঞ্জিনটি দেখতে পারি। তার কথা শুনে ঘরে থাকা লোকজনের মুখে অবাক হবার সাথে হাসির মিশ্র ভাব ফুটে উঠল। কিছু নাবিক নিজেদের মধ্যে হাসাহাসি শুরু করল। কেউ টিপ্পনি কেটে বলল, দেখো, এবার ঝাড়ু দেবার ছেলে দুনিয়ার সবথেকে বড় ইঞ্জিন ঠিক করবে। ক্যাপ্টেন অজয় সিংও হাসি চেপে রেখে হালকা ব্যঙ্গের সুরে বললেন, ব্যাটা, এখানে দেশের সেরা ইঞ্জিনিয়াররা দাঁড়িয়ে আছে, তারা ৩ ঘণ্টা ধরে চেষ্টা করছে, আর তুমি সাফাইকর্মী হয়ে এই ইঞ্জিন ঠিক করবে? রাহুলের মনে এই কথা বিতল, কিন্তু সে পিছিয়ে গেল না। সে সরাসরি ক্যাপ্টেনের চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, গরিব হতে পারি, সাফাইয়ের কাজ করি, কিন্তু আমি বোকা নই। ছোটবেলা থেকে জাহাজ দেখে আসছি। বাবাও প্রথমে জেলে ছিলেন, তারপর নাবিক হয়েছিলেন। যখন থেকে এই জাহাজে এসেছি আমি প্রতিটি মেশিন খুব মন দিয়ে দেখে আসছি। ইঞ্জিনের ব্যাপারে পড়াশোনা করেছি। যদি আপনি আমাকে সুযোগ দেন তবে আমি চেষ্টা করতে চাই। রাহুলের কথা শুনে কিছুক্ষণের জন্য সবাই চুপ হয়ে গেল। ঘরে তখন শুধু ইঞ্জিনের ঠান্ডা লোহার গায়ে ধাক্কা খাওয়া হালকা আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। ক্যাপ্টেন অজয় সিং রাহুলকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন, যেন তিনি পরখ করছিলেন যে এই ছেলেটি মজা করছে নাকি সত্যিই সিরিয়াস। তারপর তিনি কিছুটা নরম কিন্তু সন্দেহের সুরে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি?
রাহুল সোজা হয়ে দাঁড়িয়ে উত্তর দিল, রাহুল স্যার। ঠিক আছে রাহুল, ক্যাপ্টেন ধীরে ধীরে বললেন, তুমি জানো এটা কোন ইঞ্জিন? রাহুলের মুখে হালকা চমক ফুটে উঠল। সে ইঞ্জিনের দিকে তাকিয়ে প্রায় ফিসফিস করে বলল, ওয়াটসিলা সোলজার RTA 96C, পৃথিবীর অন্যতম বড় ইঞ্জিন। 2 স্ট্রোক, লো স্পিড, 2 স্টেজ টার্বোচার্জিং, হাই এফিসিয়েন্সি। আর যদি এর একটিও ক্রিটিক্যাল ভালভ আটকে যায় তবে পুরো সিস্টেম অচল হয়ে যেতে পারে। ইঞ্জিনিয়ারদের মুখে এবার প্রথমবার বিস্ময় ফুটে উঠল। তারা আশা করেনি যে সাফাই করা ছেলেটি ইঞ্জিনের নাম এবং তার বিশেষত্ব এভাবে বলে দেবে। এক জুনিয়র ইঞ্জিনিয়ার পাশের জনের কানে ফিসফিস করে বলল, এইসবে জানল কিভাবে? ক্যাপ্টেন অজয় সিং চোখ কিছুটা কুঁচকে জিজ্ঞেস করলেন, এইসব কোথায় শিখেছ তুমি? রাহুল দ্বিধাহীনভাবে বলল, জাহাজের লাইব্রেরি থেকে, ইন্টারনেট থেকে আর পুরনো ম্যানুয়াল বুক থেকে। যখন সবাই ঘুমায় তখন আমি নিচে ঘুমাই না স্যার, আমি এখানে আসি, মেশিনগুলো দেখি, বোঝার চেষ্টা করি। আমার মেশিনকে ভয় লাগে না, মায়া লাগে। ক্যাপ্টেনের মনের গভীরে তার শব্দগুলো গেঁথে গেল, কিন্তু তার মুখে এখনও গাম্ভীর্য ছিল। তাহলে তুমি কি বলতে চাও? তিনি জিজ্ঞেস করলেন। রাহুল গভীর শ্বাস নিল, যেন নিজের ভেতর থেকে সাহস সঞ্চয় করছে। স্যার, আমাকে 24 ঘন্টা সময় দিন। আমি এই ইঞ্জিনের ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করব। যদি আমি ঠিক করতে না পারি তবে আমি নিজেই এই জাহাজ থেকে সমুদ্রে ঝাঁপ দেব। ঘরে যেন কেউ বোমা ফাটালো। ইঞ্জিনিয়ার, নাবিক সবাই ঘাবড়ে গেল। পাগল হয়ে গেছ নাকি? এটা কোনো মজা নাকি? ঝাঁপ দেবে মানে কি? ক্যাপ্টেন অজয় সিং রাগের মাথায় এগিয়ে গেলেন। তার গলায় বিরক্তি ছিল। এটা কোনো খেলা নয়, তুমি প্রাণের কথা বলছ। রাহুল পাল্টা সেই স্থিরতা নিয়ে বলল, এটা খেলা নয়, আত্মবিশ্বাস। আপনি বলছেন দেশ বাজি লেগেছে, তাহলে আমাকেও তো কিছু বাজি রাখতে হবে, তাই না? আপনারা যদি বিশ্বাস করতে না পারেন তবে আমার জীবনের উপর বিশ্বাস রাখুন। এক মুহূর্তের জন্য ক্যাপ্টেন তার কথায় থমকে গেলেন। তার কঠোরতার পেছনে যেন কোনো পুরনো স্মৃতি ভেসে উঠল। হয়তো তাকেও কোনো এক সময় কেউ অবমূল্যায়ন করেছিল, কিন্তু তিনি দ্রুত নিজেকে সামলে নিলেন। তিনি মৃদুস্বরে ইঞ্জিনিয়ারদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোমরা সব চেক করেছ? প্রধান ইঞ্জিনিয়ার ক্লান্ত স্বরে বলল, হ্যাঁ স্যার, আমাদের কাছে যতটুকু ডেটা আর ইকুইপমেন্ট ছিল আমরা সব পরীক্ষা করেছি। ইনজেক্টর থেকে শুরু করে মেইন শ্যাফট পর্যন্ত কোথাও স্পষ্ট ত্রুটি দেখা যাচ্ছে না। ক্যাপ্টেন লম্বা শ্বাস নিলেন, তারপর রাহুলের দিকে ফিরে বললেন, যদি আমি তোমাকে এই সুযোগ দেই তবে তুমি একা কাজ করবে না। তুমি যা বলবে আমাদের ইঞ্জিনিয়াররা তোমাকে সাহায্য করবে, কিন্তু কমান্ড তোমার হবে না, বুঝলে? রাহুল মাথা নেড়ে বলল, জি স্যার, আমার শুধু ইঞ্জিনটি খুলে তার হৃৎস্পন্দন শোনার সুযোগ চাই। ক্যাপ্টেন কিছুক্ষণ ভাবলেন, তারপর ধীর কিন্তু বলিষ্ঠ গলায় বললেন, তোমাকে 24 ঘন্টা দেওয়া হলো। যদি ইঞ্জিন না চলে তবে তোমাকে সমুদ্রে ঝাঁপ দিতে হবে না। আমি নিজে তোমাকে পুলিশের হাতে তুলে দেব এবং তোমার এখানে কাজও শেষ বলে গণ্য হবে। কিন্তু যদি তুমি এই ইঞ্জিন চালিয়ে দাও তবে আমি ভারত সরকারের সামনে নিজে তোমার হয়ে দাঁড়াব, তোমাকে ইঞ্জিনিয়ারিং পড়ানোর জন্য এবং জাহাজে ইঞ্জিনিয়ার হিসেবে জায়গা করে দেওয়ার জন্য অনুরোধ করব। ঘরে আবার নিস্তব্ধতা নেমে এলো। এখন এই শর্তে শুধু একটি ছেলের স্বপ্ন নয়, তার পুরো জীবন বাজি ছিল। রাহুল এক মুহূর্ত দেরি না করে বলল, মঞ্জুর স্যার। তার এই উত্তরের সাথে সাথেই গল্পের মোড় বদলে গিয়েছিল। একজন সাফাইকর্মী ছেলে এখন পৃথিবীর সবথেকে বড় ইঞ্জিনের সামনে দাঁড়িয়েছিল এবং প্রথমবার সে নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছিল। এই বিশ্বাসের সাথেই সে ধীরে ধীরে তার ঝাড়ু আর বালতি এক কোণে রেখে দিল, হাত মুছে পরিষ্কার করে নিল এবং ধীরে ধীরে ইঞ্জিনের কাছে গিয়ে সেই ঠান্ডা নিস্তব্ধ লোহাকে স্পর্শ করল, যেন কোনো ঘুমিয়ে থাকা দানবকে জাগানোর আগে তার শরীরের তাপমাত্রা অনুভব করছে। সে চোখ বন্ধ করে কয়েক সেকেন্ডের জন্য ইঞ্জিনের হালকা কম্পন, পাইপের ভেতরের শব্দ আর জাহাজের স্পন্দন শোনার চেষ্টা করল। ঘরে সবাই তাকে চুপচাপ দেখছিল, কারো চোখে উপহাস, কারো চোখে সন্দেহ, আবার কোথাও ক্যাপ্টেন অজয় সিংয়ের চোখের গভীরে হালকা আশার আলো। রাহুল চোখ খুলল এবং শান্ত স্বরে বলল, প্রথমে আমাকে এই ইঞ্জিনের সমস্ত স্কিমেটিক ডায়াগ্রাম আর মেন্টেনেন্স হিস্ট্রি দিন, আর একটি টর্চ। এখন খেলা শুরু হয়ে গিয়েছিল। রাহুলের দাবি শুনে প্রধান ইঞ্জিনিয়ার কিছুটা বিরক্তির সাথে একটি ফাইলের দিকে ইশারা করল। পুরনো প্রিন্ট আউট, স্কিমেটিক ডায়াগ্রাম, মেন্টেনেন্স লগ সব একটি মোটা ফোল্ডারে ভরা ছিল। রাহুল সাবধানে ফোল্ডারটি তুলল, যেন কোনো মেডিকেল রিপোর্ট দেখছে, যেখানে রোগীর পুরো কাহিনী লুকানো আছে। সে মেঝের ওপরই বসে পড়ল, ফাইলগুলো নিজের সামনে ছড়িয়ে দিয়ে দ্রুত পাতা উল্টাতে লাগল। ইঞ্জিনিয়াররা অবাক হয়ে তাকে দেখছিল। সে লাইন, নাম্বার, ভালভের কোড আর পাইপ কানেকশনের ওপর আঙ্গুল বুলাচ্ছিল, থামছিল,
ভাবছিল, তারপর আবার এগিয়ে যাচ্ছিল। তার চোখে ভয় ছিল না, ছিল শুধু একাগ্রতা। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে জিজ্ঞেস করল, এই ইঞ্জিনের শেষ ফুল সার্ভিস কবে হয়েছিল? জুনিয়র ইঞ্জিনিয়ার উত্তর দিল, প্রায় 10 মাস আগে। আর মাঝখানে কখনো হাফ সার্ভিস বা কোনো বড় যন্ত্রাংশ বদলানো হয়েছে? 2 মাস আগে একটি ভাল্ব বদলানো হয়েছিল, কিন্তু সেখানে কোনো সমস্যা নথিভুক্ত হয়নি। রাহুল সেই সূত্রটি ধরে ফেলল। কোন ভাল্ব? ফুয়েল সাপ্লাই লাইনের কাছের কন্ট্রোল ভাল্ব। রাহুলের মুখে এক রহস্যময় হাসি ফুটে উঠল। সে ডায়াগ্রামে সেই লাইনটি ট্রেস করল। টর্চ তুলে নিয়ে সে দাঁড়িয়ে পড়ল। আমাকে ইঞ্জিনের বাঁ দিকের মেন পাইপলাইনের কাছে নিয়ে চলুন, সে বলল। এক ইঞ্জিনিয়ার মনে মনে হাসল, ভাবল এই ছেলেটি গোয়েন্দা সাজার খেলা খেলছে। তবুও সে তার সাথে গেল। ক্যাপ্টেন অজয় সিং কিছুটা দূর থেকে সবকিছু দেখছিলেন। রাহুল ভারী ইঞ্জিনের কাছে গেল। টর্চের আলো পাইপগুলোর ওপর ঘোরাতে লাগল। প্রতিটি জোড়, প্রতিটি নাট বোল্ট, প্রতিটি ছোট প্লেটে সে কয়েক সেকেন্ড থামছিল, তারপর পরেরটায় যাচ্ছিল। সে ধীরে ধীরে বলল, এই ইঞ্জিনের বিশেষত্ব এর আকার নয়, এর সূক্ষ্মতা। এত বড় হওয়া সত্ত্বেও একটি ছোট বাধা একে বন্ধ করে দিতে পারে, যেমন মানুষের মস্তিষ্কে একটি ছোট স্ট্রোক পুরো শরীরকে প্যারালাইজ করে দেয়। জুনিয়র ইঞ্জিনিয়ার কিছুটা প্রভাবিত হয়ে জিজ্ঞেস করল, তুমি কি মেডিকেলও পড়েছ? রাহুল হালকা হাসল, না স্যার, শুধু তুলনা করলে বোঝা সহজ হয়। প্রায় আধ ঘণ্টা নিরীক্ষণের পর রাহুল হঠাৎ এক জায়গায় থেমে গেল। সেখানে একটি সরু ছোট পাইপ একটি সাইড ভালভের কাছে বাকি অংশের তুলনায় সামান্য বেশি নোংরা লাগছিল। তেলের প্রবাহ সেখানে কিছুটা ভিন্নভাবে জমে আছে বলে মনে হচ্ছিল। সে টর্চটি এক ইঞ্জিনিয়ারের হাতে দিয়ে নিজে ভালভের কাছে ঝুঁকে মন দিয়ে দেখতে লাগল। এটি কি সেই লাইন না যা 2 মাস আগে বদলানো হয়েছিল? সে জিজ্ঞেস করল। প্রধান ইঞ্জিনিয়ার এগিয়ে এলো। সেও ঝুঁকে দেখল। হ্যাঁ, মডেল নাম্বার তো এটাই, ইনস্টলেশন লগও এটাই দেখাচ্ছে। রাহুল ধীরে ধীরে বলল, কখনো কখনো পার্টস নতুন হয়, কিন্তু ফিটিংয়ের সামান্য ভুল থেকে যায়, অথবা খুব সামান্য ধুলো বা মেটালের ছোট টুকরো ঠিক সেখানেই আটকে যায় যেখানে থাকা উচিত নয়। ক্যাপ্টেন অজয় সিং এখন সেখানে এসে দাঁড়িয়েছিলেন। তোমার মনে হচ্ছে সমস্যা এখানে? তিনি জিজ্ঞেস করলেন। রাহুল সাথে সাথে হ্যাঁ বলল না। সে কিছুক্ষণ চুপ থেকে পাইপটি হালকা চাপড়াল, কান দিয়ে ভেতরের হালকা আওয়াজ শোনার চেষ্টা করল। তারপর বলল, আমি পুরোপুরি নিশ্চিত নই, কিন্তু সবথেকে আগে এটি খুলে দেখা উচিত। যদি এখানে প্রবাহে বাধা থাকে তবে ইঞ্জিন স্টার্ট হবে, কিন্তু সঠিক প্রেশার তৈরি করবে না, এবং সিস্টেম নিজেকে সুরক্ষিত রাখতে শাটডাউন মোডে চলে যাবে। সম্ভবত এটাই হয়েছে। প্রধান ইঞ্জিনিয়ার ক্যাপ্টেনের দিকে তাকালো অনুমতি চেয়ে। ক্যাপ্টেন ছোট একটি ইশারা করলেন, করো। দ্রুত সরঞ্জাম আনা হলো। রাহুল নিজে ভাল্ভটি খুলল না, কিন্তু পাশে দাঁড়িয়ে প্রতিটি ধাপে গাইড করতে লাগল। ধীরে ধীরে এই অংশটি আগে ঢিলা করুন। হ্যাঁ, এবার প্রেশার কিছুটা রিলিজ হতে দিন। এবার ওপরের নাটটি খুলুন। যখন ভালভের ছোট একটি অংশ আলাদা হল, তখন তার মধ্য থেকে তেলের একটি সরু ধারা বের হল, এবং সাথে সাথেই একটি অত্যন্ত ছোট, প্রায় দেখা যায় না এমন একটি ধাতুর টুকরো নিচে পড়ে গেল। জুনিয়র ইঞ্জিনিয়ারের চোখ কপালে উঠল। এটা তো শাটডাউন ট্রিগার করার জন্য যথেষ্ট হতে পারত। প্রধান ইঞ্জিনিয়ার হতবম্ব হয়ে গেল। এটা সম্ভবত ইনস্টলেশনের সময় ভেতরে রয়ে গিয়েছিল। আমরা ভাবতেও পারিনি যে এত ছোট জিনিস এত বড় সমস্যা তৈরি করতে পারে। রাহুল শান্ত গলায় বলল, ইঞ্জিন বড় ঠিকই, কিন্তু তাকে ক্ষতি করার জন্য সবসময় বড় কোনো ত্রুটি লাগে না, কখনো কখনো ছোট ভুলও যথেষ্ট। ক্যাপ্টেন অজয় সিং এখন রাহুলকে একদম আলাদা নজরে দেখছিলেন। ভাল্ভ পরিষ্কার করো, সঠিকভাবে আবার ফিট করো, এবং তারপর ইঞ্জিন স্টার্ট করার প্রস্তুতি নাও, তিনি আদেশ দিলেন। কিছুক্ষণ পর সবাই আবার নিজের জায়গায় ফিরে এলো। ইঞ্জিনের আশেপাশে চাঞ্চল্য বেড়ে গেল। কন্ট্রোল রুমকে খবর দেওয়া হলো যে একবার আবার স্টার্ট আপ সিকোয়েন্স চালানো হবে। রাহুল ক্লান্ত অবস্থায় মেঝের কাছে দাঁড়িয়েছিল, কিন্তু তার চোখ শুধু সেই প্রকাণ্ড ইঞ্জিনের উপর স্থির ছিল। ক্যাপ্টেন তার কাছে এলেন এবং মৃদু স্বরে বললেন, যদি এই ইঞ্জিন চলে তবে তোমার জীবন বদলে যাবে, এটা বোঝো তো? রাহুল হালকা হাসির সাথে উত্তর দিল, স্যার, যদি এই ইঞ্জিন চলে তবে শুধু আমার জীবন নয়, আমার বিশ্বাসও সারা জীবনের জন্য পোক্ত হয়ে যাবে, যে কোনো মানুষের দাম তার কাজ দিয়ে বিচার হয়, তার পোশাক দিয়ে নয়। কাউন্টডাউন শুরু হল। 3, 2, 1। কন্ট্রোল প্যানেলে বোতাম টেপা হল। 1 মুহূর্ত, 2 মুহূর্ত, 3 মুহূর্ত। প্রথমে হালকা গড়গড় আওয়াজ হল, তারপর ইঞ্জিনের ভেতর কোনো গভীরতা থেকে
এক ভারী ধীর কিন্তু প্রাণবন্ত আওয়াজ আসতে শুরু করল। পুরো ঘরটি যেন হালকা কেঁপে উঠল। গার্ডরেলগুলোতে কম্পন, মেঝেতে থরথরানি, আর সেই ঠান্ডা লোহায় আবার উত্তাপ ফিরে আসতে লাগল। ইঞ্জিনিয়াররা চিৎকার করে উঠল, ইঞ্জিন পিকআপ নিচ্ছে। কেউ মিটার দেখল, প্রেশার নর্মাল রেঞ্জে যাচ্ছে। অন্যজন রানিং স্ট্যাটাস দেখল, অটো শাটডাউন কন্ডিশন কেটে গেছে। কয়েক সেকেন্ডের মধ্যে ওয়াটসিলা সোলজার RTA 96C পুরো দমে চলতে শুরু করল। তার আওয়াজ এখন শুধু ঘর নয়, পুরো জাহাজকে কাঁপিয়ে দিচ্ছিল। যেন সমুদ্রের মাঝে এক ঘুমন্ত দানব আবার জেগে উঠেছে। সবার নজর একসাথে রাহুলের দিকে ঘুরে গেল। যেখানে একটু আগে উপহাস আর সন্দেহ ছিল, এখন সেখানে অবাক হওয়া, শ্রদ্ধা আর বিশ্বাস ছিল। ক্যাপ্টেন অজয় সিং ধীরে ধীরে হেঁটে রাহুলের সামনে এসে থামলেন। কয়েক সেকেন্ড শুধু তাকে দেখলেন। তারপর তিনি সেই হাতটি বাড়িয়ে দিলেন, যা এখন পর্যন্ত শুধু আদেশ দিতেই অভ্যস্ত ছিল। সাবাস ইঞ্জিনিয়ার রাহুল, তিনি বললেন, তুমি শুধু আমাদের জাহাজকেই বাঁচাওনি, তুমি দেশের সম্মান বাঁচিয়েছ। রাহুল কাঁপা কাঁপা হাতে তার হাত ধরল। তার চোখে হালকা পানি ছিল, কিন্তু ঠোঁটে হাসি। স্যার, আমি এখনও সাফাই কর্মী, সে ধীরে ধীরে বলল। ইঞ্জিনিয়ার তখনই বলাবো যখন পড়াশোনা শেষ করব। ক্যাপ্টেন হালকা মাথা নাড়লেন। সেই ব্যবস্থাও হয়ে যাবে, আমি কথা দিয়েছিলাম, আর ক্যাপ্টেন নিজের কথা থেকে পিছিয়ে যায় না। ইঞ্জিনের গর্জন এখন পুরো জাহাজের শিরায় শিরায় দৌড়াচ্ছিল। জাহাজ হালকা হাঁকা এগোতে শুরু করল, যেন থেমে যাওয়া শ্বাস আবার চলতে শুরু করেছে। ডেকে দাঁড়িয়ে থাকা নাবিকরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কেউ আকাশের দিকে তাকিয়ে ধন্যবাদ জানাল, কেউ পাশের সাথীকে জড়িয়ে ধরল। কারো কারো নজর বারবার নিচে ইঞ্জিন রুমের দিকে যাচ্ছিল, যেখানে এক সাফাই কর্মী ছেলে অসম্ভবকে সম্ভব করে দিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই রেডিও রুম থেকে ক্যাপ্টেন অজয় সিং মেসেজ পেলেন, স্যার, আমরা আবার ট্র্যাকে আছি, আনুমানিক সময় গফের মধ্যে পৌঁছতে পারব। ক্যাপ্টেন গভীর শ্বাস নিয়ে আকাশের দিকে তাকালেন, তারপর ধীরে ধীরে বললেন, শুকুর আলহামদুলিল্লাহ। তিনি দ্রুত কমিউনিকেশন অফিসারকে বললেন, কন্ট্রোলকে মেসেজ পাঠাও যে টেকনিক্যাল ইস্যু মিটে গেছে, জাহাজ সময় মতো পৌঁছাবে। কিন্তু আরও একটি কথা যোগ করো, এই সমস্যা আমাদের কোনো সিনিয়র ইঞ্জিনিয়ার নয়, বরং একজন জুনিয়র ক্লিনিং স্টাফের ছেলে সমাধান করেছে। তার নাম রাহুল। কমিউনিকেশন অফিসার অবাক হয়ে তার দিকে তাকাল, তারপর হেসে বলল, জি স্যার। নিচে ইঞ্জিন রুমে সবকিছু ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল। মেশিনগুলো এখন শব্দ নয়, ভরসার আওয়াজ দিচ্ছিল। ইঞ্জিনিয়াররা নিজেদের নোট আর রিডিং আপডেট করতে লাগল। রাহুল এক কোণে বসে চুপচাপ পানির বোতল থেকে কয়েক ঢোক পানি পান করছিল। তার হাতের তালু এখনও হালকা কাঁপছিল, হয়তো ক্লান্তিতে, হয়তো সেই দায়িত্বের চাপে যা এইমাত্র তার কাঁধ থেকে নেমেছিল। প্রধান ইঞ্জিনিয়ার তার কাছে এলো, তার সামনে হাঁটু গেড়ে বসে বলল, আমাদের ভুল হয়েছে রাহুল, আমরা তোমাকে শুধু ঝাড়ু দেওয়ার ছেলে ভেবেছিলাম, অথচ তোমার কাছে সেই নজর ছিল যা আমাদের কারো কাছে ছিল না। রাহুল লজ্জিত হয়ে বলল, না স্যার, আপনারা সবই জানেন, শুধু কখনো কখনো নতুন একজোড়া চোখের দরকার পড়ে, যেমন পুরনো বইতে নতুন লাইন খুঁজে পাওয়া যায়। প্রধান ইঞ্জিনিয়ার হালকা হাসির সাথে মাথা নাড়ল, হয়তো, কিন্তু আজ থেকে তোমার পরিচয় শুধু সাফাই কর্মী থাকবে না। আমাদের কাছে তুমি সেই ইঞ্জিনের ডাক্তার যাকে সবাই মৃত ভেবেছিল, আর তুমি তার প্রাণ ফিরিয়ে দিলে। দিন কাটল, রাত ফুরল, আর জাহাজ তার গন্তব্যের দিকে এগিয়ে চলল। যখন প্রথমবার দূরের কুলের হালকা আলো দেখা গেল, তখন পুরো জাহাজে এক আলাদা উত্তেজনা ছড়িয়ে পড়ল। সবাই জানত যে সময় মতো পৌঁছানো শুধু শিডিউল বাঁচানো নয়, বরং দেশের কাছে করা সেই ওয়াদা পালন করা ছিল। বন্দরে পৌঁছানোর পর রেলওয়ের জন্য প্রয়োজনীয় মাল নামানোর প্রক্রিয়া শুরু হল। ডকে দাঁড়িয়ে থাকা অফিসার, পোর্ট অথরিটি আর মিডিয়ার কিছু মানুষ আগে থেকেই অপেক্ষা করছিল। তারা আগেই খবর পেয়েছিল যে সমুদ্রের মাঝে ফেসে যাওয়া এই জাহাজকে এক অনন্য উপায়ে বাঁচানো হয়েছে। যখন ক্যাপ্টেন অজয় সিং নিচে নামলেন, তখন কিছু রিপোর্টার তার দিকে দৌড়ে এলো। স্যার, শুনেছি জাহাজের ইঞ্জিন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল, কতটা বড় ঝুঁকি ছিল, আপনি এটা কিভাবে সামলালেন? ক্যাপ্টেন হালকা হাসির সাথে বললেন, ঝুঁকি বড় ছিল, কিন্তু ভরসা তার থেকেও বড় ছিল। আমাদের সাথে এমন এক ছেলে ছিল যাকে সাধারণত কেউ লক্ষ্যও করে না, সাফাই করার স্টাফ, কিন্তু মাথা ইঞ্জিনিয়ারের। যদি সে না থাকত, তবে হয়তো আমরা এখানে সময়মতো পৌঁছাতে পারতাম না। এক রিপোর্টার সাথে সাথে জিজ্ঞেস করল, কোন ছেলে?
স্যার আমরা কি তার সাথে দেখা করতে পারি? ক্যাপ্টেন জাহাজের দিকে তাকালেন। ওপরের ডেকে দাঁড়িয়ে রাহুল দূর থেকে এসব দেখছিল। বুঝতে পারছিল না যে এসব কি নিয়ে হচ্ছে। ক্যাপ্টেন উপরে হাত দিয়ে ইশারা করলেন, রাহুল নিচে এসো। রাহুল ঘাবড়ে গিয়ে সিঁড়ি দিয়ে নামতে লাগল। তার মনে ভয় ছিল। সে কখনো দেখেনি যে এত লোক, ক্যামেরা, মাইক সব তার দিকে ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। সে নিচে আসতেই ক্যাপ্টেন সবার সামনে তার কাঁধ ধরলেন এবং বললেন, এই সেই ছেলে রাহুল, যে ইঞ্জিন চালিয়েছে, জাহাজ বাজিয়েছে আর পরোক্ষভাবে দেশের রেল পরিষেবাকে থমকে যাওয়া থেকে বাঁচিয়েছে। ফ্ল্যাশ চমকাতে লাগল, ক্যামেরা ঘুরতে লাগল, মাইক তার দিকে বাড়িয়ে দেওয়া হলো। তোমার কেমন লাগছে? তুমি কি ইঞ্জিনিয়ারিং ট্রেনিং পেয়েছ? তুমি এখানে কি কাজ করো? রাহুল কিছুটা ভরকে গেল, কিন্তু তারপর ধীরে ধীরে বলল, আমি এখানে সাফাইয়ের কাজ করি। আর আজ শুধু ততটুকুই করেছি যতটুকু আমার সঠিক মনে হয়েছে। আমি কোনো বড় মানুষ নই, কিন্তু যন্ত্রপাতির প্রতি আমার ভালোবাসা আছে। যদি আমি পড়ার সুযোগ পাই, তবে আমি সত্যি ইঞ্জিনিয়ার হতে চাই, যাতে একদিন কেউ আমাকে শুধু সাফাই কর্মী বলে না ডাকে। সেই সময় ভিড়ের পেছন থেকে এক সিনিয়র সরকারি অফিসার এগিয়ে এলেন, যিনি এতক্ষণ চুপচাপ সবকিছু দেখছিলেন। সুযোগ পাবে বেটা, তিনি পরিষ্কার বলায় বললেন। এই দেশ শুধু বড় বড় নামের নয়, এটি এমন সব বাচ্চাদেরও যারা চুপচাপ নিজের কাজ করে আর প্রয়োজন পড়লে এগিয়ে এসে দায়িত্ব কাঁধে তুলে নেয়। তোমার নাম আমি নোট করে নিয়েছি। কয়েক সপ্তাহ পর শহরের এক বড় খবর হল, সমুদ্রের মাঝে ফেসে যাওয়া জাহাজকে এক সাফাই কর্মী ছেলে বাঁচাল। রাষ্ট্রপতি ভবন থেকে ডাক পেল রিয়েল হিরো। রাষ্ট্রপতি ভবনের বড় বড় সিঁড়ির সামনে লাইনে দাঁড়িয়ে পদক গ্রহণকারীদের মাঝে রাহুল সবথেকে শেষে দাঁড়িয়েছিল। সে পরিষ্কার কিন্তু সাধারণ পোশাক পরেছিল, আর তার পকেটে এখনও তার পুরনো জাহাজের আইডি কার্ড রাখা ছিল, যেন তাকে মনে করিয়ে দিচ্ছিল যে সে কোথা থেকে এসেছে। যখন তার নাম ডাকা হল শ্রী রাহুল, তখন তার বুক ধড়ফড় করতে লাগল। সে ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে গেল। সামনে দেশের রাষ্ট্রপতি দাঁড়িয়েছিলেন। গাম্ভীর্যের সাথে হেসে রাষ্ট্রপতি তার গলায় পদক পরিয়ে দিয়ে বললেন, তোমার জন্য শুধু একটি জাহাজ বাঁচেনি, তার উপর থাকা সময়ও বেঁচে গেছে। এমন সন্তানরাই এই দেশের আসল শক্তি। সরকার তোমার পুরো ইঞ্জিনিয়ারিং পড়াশোনার দায়িত্ব নেবে এবং ভবিষ্যতে জাহাজে প্রশিক্ষণার্থী ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার সুযোগও দেবে। রাহুলের চোখে পানি চলে এলো। সে রুদ্ধ কণ্ঠে শুধু এটুকুই বলল, থ্যাংক ইউ স্যার। আর যদি আমার বাবা বেঁচে থাকতেন, তবে হয়তো খুব খুশি হতেন। তিনি জাহাজকে খুব ভালোবাসতেন, আর আমিও। হলে বসে থাকা মানুষগুলো তালি দিয়ে তাকে স্বাগত জানাল। কারো জন্য সেটি শুধু একটি খবর ছিল, একটি ছোট গল্প, কিন্তু রাহুলের জন্য এটি সেই মুহূর্ত ছিল যা তার পুরো জীবন বদলে দিচ্ছিল। সেই রাতে হোস্টেলের রুমে একা বসে সে তার পদকটি টেবিলের উপর রাখল। জাহাজের পুরনো ছবির পাশে জানলা দিয়ে আসা বাতাসে দূরে কোথাও সমুদ্রের হালকা নোনা গন্ধ মিশে আছে বলে মনে হচ্ছিল, যেন সমুদ্র নিজেই তাকে ডাকছে, তুমি ফিরবে ইঞ্জিনিয়ার হয়ে, সাফাই কর্মী ছেলের তকমা ছাড়া, শুধু নিজের নামে। রাহুল পদকটি ছুঁয়ে ধীরে ধীরে বলল, আমি ফিরে আসব, আর এবার ঝাড়ু নয়, যন্ত্রপাতি থাকবে হাতে। গল্পটি এখানেই শেষ হয় না, কিন্তু এটা নিশ্চিত ছিল যে একদিন সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই ছেলেটি অন্য কোনো জাহাজের ব্রিজে দাঁড়িয়ে থাকবে, ক্যাপ্টেনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, এবং হয়তো অন্য কোনো অদেখা, অচেনা, অবহেলিত শিশুকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত সেই নেবে। এটিই ছিল এক সাফাই কর্মী ছেলের আসল জয়, শুধু ইঞ্জিন চালু করা নয়, বরং মানুষের মনের কোণে জমে থাকা চিন্তাধারার ময়লাকেও কিছুটা পরিষ্কার করে দেওয়া। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং কমেন্টে লিখুন, প্রতিভা বয়স বা পদের মুখাপেক্ষী নয়, কারণ কখনো কখনো জাহাজে ঝাড়ু দেওয়া একটি ছেলেও দুনিয়ার সবথেকে বড় ইঞ্জিন চালিয়ে পুরো সিস্টেমের চিন্তা বদলে দিতে পারে।